সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে টেক্সটাইল ব্লগার্স এর আরেকটি এপিসোডে। এবং আজকে আমাদের একটু সাধারণ প্রযুক্তিগত সমস্যার কারণে আসলে আমরা একটু লেট হয়ে গিয়েছি। আজকে আমাদের সাথে আছেন একজন লিডার, যিনি এমপ্লয়ি থেকে এমপ্লয়ারের যাত্রা পূরণ করেছেন এবং উনি শিখিয়েছেন তার আশেপাশের মানুষগুলোকে কিভাবে সাকসেসফুলি গোল অর্জন করতে হয়। এমন একটি মানুষের কথা শুনবো। আজকে আমাদের সাথে আছেন আরিফ চৌধুরী স্যার। উনি ডিরেক্টর AKH স্টিচ আর্ট লিমিটেড। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। হ্যালো, যারা স্যার, দেখছেন সবাইকে শুভকামনা। জি স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টেক্সটাইল ব্লগার্স বাংলাদেশের পেজে, এবং এখান থেকে আমরা লাইভটি করছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনার স্যার কোয়ারেন্টাইন কেমন কাটছে, বা এই বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন? জিনিসটাকে আসলে দুভাবেই দেখা যায়, নেগেটিভ আর পজিটিভ। আই ওয়ান্ট টু বি পজিটিভ অলওয়েজ। অনেকদিন পর আসলে আমাদের সুযোগ হয়েছে পরিবারের সাথে সময় কাটানোর, টু স্পেন্ড সাম টাইম উইথ আওয়ার কিডস। আমরা যেই ব্যস্ত সময় কাটাই তার থেকে অনেকটাই আলাদা, এবং জীবনে প্রথমবারের মতো পজিটিভ দিক। অবশ্যই আমাদের গ্লোবাল বিজনেস নিয়ে চিন্তাটা মাথার মধ্যে থাকেই, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কি হবে চিন্তা থাকে, কিন্তু তারপরও উই স্পেন্ড টাইম উইথ দ্য কিডস, মুভি দেখছি, ঘরে বসে কিছু এক্সারসাইজ করবার চেষ্টা করছি, ঘরের কাজ করবার চেষ্টা করছি কিছু, এই তো। জি স্যার। স্যার, আমরা সরাসরি আসলে প্রশ্নতে চলে যাই। আমরা জানি যে আপনি অনেক স্বনামধন্য একটি কোম্পানিতে সিইও হিসেবে দায়িত্বরত ছিলেন, এবং আপনি বর্তমানে এখন একটি কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন। তো আমি আপনার কাছে জানতে চাবো যে আপনার এই টেক্সটাইলের যে যাত্রা, এটা আসলে কিভাবে এবং কোথা থেকে শুরু? একদম শুরু থেকে বলতে গেলে আমি আসলে শেষ পড়াশোনাটা করেছি ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে। আমি IBA 29th ব্যাচে MBA পাশ করি 1997 সালে। আমার ইন্টার্ন ছিল বেক্সিমকো গ্রুপের সাথে। ইন্টার্ন করবার পরেই আমি আসলে বেক্সিমকোর কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, এবং সেই আমার টেক্সটাইলের সাথে পথ চলা শুরু। বেক্সিমকো টেক্সটাইল ডিভিশনের প্রথমে আমি ছিলাম মার্কেটিং এ, পরবর্তীতে প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করা শুরু। বলতে গেলে আমার ডেস্টিনি আমাকে টেনে এনেছে টেক্সটাইলের কাছে যাবার। আমার অনেক বন্ধুরা ব্যাংকে যোগ দিয়েছে, অনেকে গ্রামীণ ফোনে গিয়েছে, অনেকে অন্যান্য অর্গানাইজেশনে গিয়েছে। আমাকে আমার গন্তব্য টেনে নিয়ে গেছে টেক্সটাইলের দিকে বা গার্মেন্টের দিকে, এটাই বলবো। স্যার, একজন এমপ্লয়ার হিসাবে বা একজন মালিক পক্ষের লোক হিসাবে স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখে এসেছি যে গত বছরেও আমাদের টেক্সটাইল সেক্টরের যে এক্সপোর্ট ছিল, এক্সপোর্টের প্রাইস রেঞ্জ অনেক হাই ছিল, বা আমরা কম্পারেটিভলি ভালো প্রাইস পেয়েছি। বাট এখন যদি আমরা কম্প্যারিজনে যাই, তাহলে আসলে দেখা গেছে যে এক্সপোর্টের প্রাইস অনেক কমে যাচ্ছে। এটার আসলে কারণ হিসেবে আপনি কি দেখেন স্যার, অন আ পয়েন্ট অফ ভিউ অফ আ ওনার? প্রথমেই আপনার একটা কথা শুধরে দেবার চেষ্টা করব। আমি নিজেকে কখনোই আসলে সেই জায়গাটায় দেখি না। আই সি মাইসেলফ অ্যাজ আ প্রফেশনাল। আমি গত 22 বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, নিজে কাজ করেছি। বন্ধু জন্মেছে, অনেক কলিগ জন্মেছে, অনেক সাথে একসাথে মত বিনিময় করবার সুযোগ হয়েছে। সেই নিজের অংশগ্রহণ, নিজের এক্সপেরিয়েন্স এবং অন্যান্যদের সাথে আলোচনা করে আমাদের আসলে কিছু মতবাদ সবসময় তৈরি হয়। সেই প্রেক্ষিতে হয়তো কিছু কথা বলবার সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে যে দামের যে ইস্যুটা, এটা সবসময় থাকবে। সবসময় ইন্ডাস্ট্রিতে একটা কম্পিটিশন চলমান, এবং সেই কম্পিটিশনের মধ্যে কেউ ভালো কাজ করবে, ভ্যালু অ্যাডেড কাজ করবে, যারা বেশি দাম দিতে পারে সেরকম কাস্টমারের জন্য কাজ করবে, এবং সেই ধরনের কাস্টমার আসলে অনেক বেশি ডিমান্ডিংও হয়। সে ধরনের কাস্টমার শুধুই দামটা বেশি দেয় না, আর যাদের ডিমান্ড কম থাকে তারা অনেক সস্তায় কাজ করবার চেষ্টা করে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবার প্রয়োজন আছে। 2014-তে রানা প্লাজার পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা ফেনোমেনাল চেঞ্জ এসেছে। এই চেঞ্জটা যারা আসলে ধারণ করতে পেরেছে তারা একটা অংশ, যারা ধারণ করতে পারে নাই তারা আসলে আরেকটা অংশ। এবং গত বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাসের সময়টা আগে থেকেই আমি বলবো
অনেকগুলো অর্গানাইজেশন আস্তে আস্তে শ্রিঙ্ক করছিল, কারণ তারা এই পেসের সাথে, এই গ্লোবাল রিকোয়ারমেন্টের সাথে নিজেকে একত্র করতে পারেনি। এই কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, যেভাবে কাস্টমাররা তাদের প্রতিনিয়ত তাদের রিকোয়ারমেন্ট গুলো বাড়িয়েছে, সেই রিকোয়ারমেন্টের সাথে নিজেকে একীভূত করতে না পারলে এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাটা বড় মুশকিল। ফলে আমাদের দেশেই আসলে দু ধরনের ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে। একটা ধরনের ফ্যাক্টরি মোর কমপ্লায়েন্ট, মোর টু দি কাস্টমার, আরেকটা ধরনের ফ্যাক্টরি ফলোয়ার, তারা আসলে সার্ভাইভালের জন্য যুদ্ধ করছে। যে সার্ভাইভালের জন্য যুদ্ধ করছে সে সবসময় প্রাইস কম্পিটিশনে থাকবে, সে সবসময় চাইবে যে কোনো মূল্যে তার লাইনের জন্য একটা প্রোডাকশনের ব্যবস্থা করতে, যে কোনো মূল্যে একটা কাজ ধরে নিতে, সেখানে হয়তো সামান্য প্রফিট হচ্ছে। সো সেটা একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি করে। আমি যেটা বললাম, দু ধরনের ফ্যাক্টরি হয়ে গেছে। একটা লেভেল অফ ফ্যাক্টরির কস্টও বেশি, সে আসলে প্রোডাকশনে অনেক বেশি ইউনিফর্মিটি রাখতে পারে, অনেক বেশি কোয়ালিটি দিতে পারে। আরেক ধরনের ফ্যাক্টরি যারা নিজেকে সেই জায়গাটাতে নিতে পারে নাই, কিন্তু তারপরও সার্ভাইভ করতে চেষ্টা করেছে বা করে যাচ্ছে প্রতিনিয়ত, তাদের প্রতিযোগিতাটা আসলে ভিন্ন। সো আমাদের মার্কেট ধীরে ধীরে বড় হয়েছে ঠিকই, কিন্তু এই প্রতিযোগিতার কারণে আমাদের আসলে প্রাইস লেভেল যে অনেক বেশি বেড়েছে তা নয়। আর প্রাইস লেভেল বাড়াতে গেলে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। আমরা আসলে সেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে সবাই যে যেতে পেরেছি তা আমি বলবো। স্যার, যদি এই প্রাইস রেঞ্জটা আসলে কনসিডার করি, তাহলে কোভিড-19 আসলে বর্তমান সিচুয়েশন টেক্সটাইলের জন্য আসলে আমি বলবো যে একটা কার্স হিসাবে কাজ করছে আমার মনে হয়। তো কোভিড-19 এর পরবর্তী সিচুয়েশন আসলে আপনার কি মনে হয় কেমন হতে পারে? যে প্রাইস রেঞ্জটা কি কমে যাবে, নাকি কাস্টমারের ডিমান্ড আরো বেড়ে যাবে ফ্যাক্টরিগুলোর কাছ থেকে? এখানে কয়েকটা ফ্যাক্টরকে চিন্তা করে আসলে আপনার প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। প্রথমত কথা হচ্ছে কোভিড-19 ফেজ এবং তার পরবর্তী ফেজ। অর্থনীতির ভাষায় আসলে দুটো শব্দ চলমান আছে, রিসেশন, আরেকটা শব্দকে বলে ডিপ্রেশন। রিসেশন আসলে আমরা তখনই বলি যখন কোনো দেশের বা বৈশ্বিক জিডিপি গ্রোথ পরপর দুটো কোয়ার্টার নেগেটিভ থাকে। আর যখন সেটা 2 কোয়ার্টারের বেশি অথবা 3 বা 4 কোয়ার্টার অথবা 1 বছর ধরে এই জিডিপি গ্রোথ নেগেটিভ চলতে থাকে, সেটা কোনো দেশের হতে পারে অথবা বৈশ্বিক হতে পারে, সেটাকে ডিপ্রেশন বলছি। সো আমরা আসলে কোন দিকটায় ধাবিত হচ্ছি? বৈশ্বিক অর্থনীতি, আমাদের যেহেতু এটা বৈশ্বিক একটি মহামারী, আমাদের এখানে যেই ধরনের রিয়াকশন প্যাটার্ন আসবে, এটা আসলে কোনো দেশ কেন্দ্রিক হবে না, এটা পুরো পৃথিবীকেই আক্রান্ত করবে। এবং আমরা মনে করছি বা অনেক আলোচনায়, অনেক রিসার্চে আসছে, এটা আসলে রিসেশনের পর্যায়ে থাকবে না, দেয়ার বি আ ডিপ্রেশন। তো আমরা আসলে এখন পর্যন্ত আমাদের জীবদ্দশায় ডিপ্রেশন দেখি নাই। ডিপ্রেশন, সবচেয়ে বড় ডিপ্রেশনকে বলা হয় 1929 সালে আমেরিকাতে হয়েছিল, যেটা পুরো পৃথিবীকে আক্রান্ত করেছিল এবং সেটা 1930-এর শেষ অবধি গড়িয়েছিল। আর আজকের দিনের যদি আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতে চাই, আমরা 2008-9 ইউরোপে একটা রিসেশন দেখেছি, মন্দা দেখেছি, এবং সেখানকার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমরা যদি বলি, তখন আমরা দেখেছি যার যেই ব্র্যান্ডগুলো মোর ভ্যালু, যেই ব্র্যান্ডটা অনেক বেশি দামে তার কাপড় বিক্রি করে, তাদের বিক্রি ভীষণভাবে কমে গেছে। আবার যারা কম দামে জামা বিক্রি করে তাদের বিক্রি তুলনামূলকভাবে বেড়েছে। সো পুরো মার্কেটটা হয়তো শ্রিঙ্ক করবে, কিন্তু সেগমেন্ট অনুযায়ী কারো গ্রোথ হবে, কারো শ্রিঙ্ক করবে। অ্যাট দি সেম টাইম এই প্যান্ডেমিকের যেই ইম্প্যাক্ট রয়েছে, এই প্যান্ডেমিকের জন্য অনেকেই বাইরে বেরোতে চাইবেন না আরো বহুদিন। সেই কারণে যেটা দাঁড়াবে, এখন যেটা বলা হচ্ছে যে অনলাইন যারা আছেন, বিক্রয়ের মধ্যে আছেন, তাদের সেলসটা বাড়বে। যাদের স্টোর বেসড শপ রয়েছে তাদের সেলসটা তুলনামূলকভাবে কমে যাবে। আবার উইদিন দি গার্মেন্ট সেক্টর, লেটস সে যারা ইন্টিমেট প্রোডাক্ট করছেন, যারা আন্ডারগার্মেন্ট করছেন, তারা ভীষণভাবে প্রজেক্ট করছেন আসছে দিনে তাদের সেল ভীষণভাবে কমে যাবে। কারণ মানুষের যে বাইরে যাবার প্রবণতা, বাইরে বের হয়ে কাজ করবার প্রবণতা, এই 2 মাসে কিন্তু আমাদের টেকনোলজি শিখিয়েছে হাউ টু ওয়ার্ক ফ্রম হোম।
যদিও আমাদের মতো অর্থনীতি ওয়ার্ক ফ্রম হোমকে সাপোর্ট করে না, কিন্তু ইউরোপিয়ান অর্থনীতি কিংবা আমেরিকান অর্থনীতি সেগুলো কিন্তু ওয়ার্ক ফ্রম হোমকে সাপোর্ট করে। আমাদের মতো দেশে আমাদের বেসিক্যালি ইটস এ প্রোডাকশন বেসড ইকোনমি। সো আমাদের 90 থেকে 93% আমাদের অর্থনীতি আসলে প্রোডাকশন ড্রিভেন, মেবি 7 to 8% ইজ সার্ভিস ড্রিভেন। উন্নত বিশ্বের জন্য পুরো গল্পটাই উল্টো। তাদের হয়তো 90% সার্ভিস ড্রিভেন, 10% প্রোডাকশন ড্রিভেন। সো তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম ইজ আ সলিউশন। এবং এই 2 মাসে তারা ভীষণভাবে রপ্ত করেছেন কিভাবে ওয়ার্ক ফ্রম হোম হয়। সো আমাদের পুরো কাজের প্রক্রিয়া উন্নত বিশ্বে বদলাবে, আমাদের দেশেও বদলাবে সীমিত আকারে, কিন্তু তাদের দেশে বদলানোটাতে অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে এবং সেই ইম্প্যাক্ট অ্যাপারেলের উপর থাকবে। স্যার, আমি যদি সার্টেন আসলে একটা কমিউনিটি ধরে নিই যে এই সার্টেন কমিউনিটিটা আসলে শ্রিঙ্ক করবে, তো সেই ক্ষেত্রে স্যার আপনার কি মনে হচ্ছে যে আমাদের টেক্সটাইল সেক্টরে আসলে কি পরিমাণ ইম্প্যাক্ট করতে পারে এই ইকোনমিক দিক দিয়ে, যে সার্টেন পিপল বা সার্টেন কমিউনিটি যদি শ্রিঙ্ক করে, আবার একটা সার্টেন কমিউনিটি যদি খুব হাইলি রাইজ করে যায়, তো আলটিমেটলি সামঞ্জস্যতার একটা অভাব তৈরি হবে। তো আপনার দিক থেকে আপনি কিভাবে চিন্তা করছেন এই জায়গাটাকে? এখানে একটা কথা বলে নেওয়া ভালো, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে দুটো এন্ডে, একদমই এন্ড কাস্টমার এন্ডে আবার সরকারি এন্ডে যারা দেশের পরিচালক, কিন্তু অ্যান্টাই চায়না একটা নোশন তৈরি হয়েছে, যে এই নোশনটা আসলে সামনের দিনে অনেক বেশি ভাবে সামনে আসবে। করোনা পরবর্তী সময়ে আমরা মনে করছি দেশগুলোর সাথে যারা নেতৃস্থানীয় দেশ আছেন, আমেরিকা এবং তাদের অ্যালাই এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথে চাইনিজদের একটা দ্বন্দ্ব খুব সামনাসামনি প্রকাশিতভাবে চলে আসবে, এবং সেটার বাই প্রোডাক্ট যেটা হবে, আমাদের মতো দেশ যারা আসলে আমরা গার্মেন্ট প্রডিউস করি অথবা অন্যান্য দেশ যারা ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, তারা অনেক বেশি লাভবান হবে। এই আমাদের পুরো গার্মেন্টের বিজনেস হয়তো শ্রিঙ্ক করে যাবে, কিন্তু আমরা আসলে চাইনিজ কেকের অনেকটা অংশ আমাদের এখানে আনতে পারবো যদি আমরা আমাদের সেই পরিমাণ প্রস্তুতি থাকে। আর যেটা আমি বলবার চেষ্টা করেছি, যে কোনো রিসেশন বা ডিপ্রেশনে যেটা হয় বা হতে পারে, সেটা হচ্ছে মডারেটলি প্রাইসড প্রোডাক্টের সেল বাড়বে, হাই ভ্যালু প্রোডাক্টের সেল কমবে। সো আমাদের যারা প্রডিউসার আছি, আমরা কাস্টমার লাইক ওয়ালমার্ট, কাস্টমার লাইক আলদি, লিডল, সেন্সবুরি, এদের সাথে যারা আমরা রিলেটেড, তাদের হয়তো ইম্প্যাক্টটা কম আসবে। যারা অনেক বেশি হাই ভ্যালু ব্র্যান্ডের সাথে কাজ করছে, লেটসে এসপ্রির সাথে কাজ করছে, ডিজেলের সাথে কাজ করছে, অথবা পোলোর সাথে কাজ করছে, টমির সাথে কাজ করছে, এদের মতো কাস্টমারের জন্য টিকে থাকাটা বা সামনের দিনে কাস্টমার রিস্ট্রাকচার করার একটা প্রয়োজনীয়তা অবশ্যই সামনে এসে যাবে। So there will be certain company who has to restructure their entire customer profile. There will be certain company who will run their operation with moderately in a easier position. So ইম্প্যাক্টটাও আসলে ভিন্নভাবে আসবে, বাট আমাদের ওভারঅল ডিমান্ডটা 2021-এ বেড়ে যাওয়াটাই আমাদের জন্য মনে হচ্ছে স্বাভাবিক। স্যার, আমরা আশা করব আসলে টেক্সটাইল সেক্টরের এই সাস্টেনেবিলিটিটা আসলে থাকবে এবং পরবর্তীতে আমরা আসলে রিকভার করে উঠব। আমি স্যার একটু সেন্সিটিভ জায়গা থেকে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, যদিও বা বিষয়টা খুবই সেন্সিটিভ, যে আমরা দেখা যাচ্ছে যে বিশ্বের বাকি দেশগুলোর সাথে, যেমন চায়না বা ভিয়েতনাম, তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, দেখা যায় যে আমরা হয়তো বা খুব কম লাভে প্রোডাক্ট করছি বা খুব কম টাকায় প্রোডাক্ট করে দিচ্ছি, যেটা আমাদের আসলে হয়তো বা আমরা আরো একটু বেশি লাভ করতে পারতাম, বাট আমরা সেটা করছি না। তো আপনার কি মনে হচ্ছে স্যার যে আমাদের এই স্ট্র্যাটেজিটা ফলো করতে যে আমরা নিজেরাই নিজেদের প্রোডাক্টের প্রাইস কি কমিয়ে দিচ্ছি কিনা? সো देयर উইল বি সার্টেন কোম্পানি, চায়না বা ভিয়েতনাম, তাদের সাথে এখানে কম্পিটিশন, আসলে আমাদের কম্পিটিশনটা সবসময় বৈশ্বিক অ্যাট দি সেম টাইম আমাদের ইন্টারনাল কম্পিটিশনও কাজ করে। সো এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাটা সবসময় ডিফিকাল্ট। আর প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব সুবিধা থাকে, অসুবিধা থাকে। আপনি এই যে করোনার ফেজটা যাচ্ছে, করোনার ফেজের পরবর্তীতে আপনি যদি চিন্তা করেন,
দেয়ার উইল বি কাস্টমার যারা আসলে বাংলাদেশে আসতে চাইবেন না, শুধু বাংলাদেশ না, তারা কোথাও ট্রাভেল করতে চাইবেন না। There will be customer, there will be a lack of ওয়ার্কিং ক্যাপিটাল, যারা যে সমস্ত কোম্পানি আসলে আগামী 3 মাস 6 মাস ভীষণভাবে যুদ্ধ করে যাচ্ছেন, যুদ্ধ করে যাবেন নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য, যেদিন আবার নতুন করে অর্ডার আসা শুরু করবে তার কাছে সেই ওয়ার্কিং ক্যাপিটালটা থাকবে কিনা বা সেই সামর্থ্যটা থাকবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আবার তৃতীয় যে জিনিসটা এসে যাবে সেটা হচ্ছে যে অ্যাভেইলেবিলিটি অফ দি ওয়ার্কার। হ্যাঁ, যেই ওয়ার্কার নিয়ে আমরা কাজ করছি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে একটা অর্গানাইজেশন গড়ে ওঠে, সেই সিস্টেমটা কিন্তু আগামী 3 মাসে যথেষ্ট পরিমাণ ডিসরাপ্টেড হবে। অনেকগুলো কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণ ওয়ার্ক অর্ডার থাকবে না, না থাকায় তারা কেউ কেউ শ্রমিক ছাঁটিয়ে যাবেন, কেউ কেউ কোনো শ্রমিকের আসলে কাজ থাকবে না। সো এই ইম্প্যাক্ট যখন আসলে সিচুয়েশনটা আবার রিভাইভ করবে, আর ইউ রেডি ফর দ্যাট? সো এখানে আসলে করোনা ইস্যুতেই আমরা বলছি, আমরা সবাই শুনছি গভর্নমেন্ট থেকে অনেক রকম সহযোগিতা আসছে। সহযোগিতারা আসলে শুধুমাত্রই বেতনের ক্ষেত্রে আসছে, কিন্তু একটা অর্গানাইজেশন, আপনি জানবেন নিশ্চয়ই, বাংলাদেশের প্রায় $3.5 বিলিয়ন অর্ডার কিন্তু ক্যান্সেলেশনে গিয়েছে। তো যারা এই অর্ডারগুলোর জন্য কাপড় এনেছিলেন, সুতো কিনেছিলেন, কাপড় রং করেছিলেন, যে পরিমাণ লস তারা ফেস করবেন সেটা আসলে বেতনের চেয়ে অনেক অনেক বেশি। সো এই অর্গানাইজেশন গুলো 6 মাসের মাথায় কতটুকু এফিসিয়েন্সি নিয়ে, ফাইন্যান্সিয়ালি এফিসিয়েন্সি ইজ অলসো অ্যান এফিসিয়েন্সি, সেই কতটুকু এফিসিয়েন্সি নিয়ে তারা আসলে টিকে থাকতে পারবেন বাজারে, সেটা একটি প্রশ্ন। আর ডেফিনেটলি প্রাইস প্রেশার সবসময় আমাদের উপরে ছিল। আমরা সময়ের সাথে অনেক বেশি এফিশিয়েন্ট হয়েছি। আমরা আগে যেভাবে কাজ করতাম, আমাদের প্রতিটা ওয়ার্কারের পিছনে একটা করে হেল্পার ছিল, আমরা সেই হেল্পার থেকে কমতে কমতে অনেক কমে এসেছি। আজকে দিনে আমরা ফ্যাক্টরিতে হিসেব করি 1.25, একজন যদি ওয়ার্কার অপারেটর থাকে, তার পেছনে হয়তো 0.2 অপারেটর হেল্পার থাকবে, অথবা 0.25 অপারেটর হেল্পার থাকবে, মানে প্রতি 4 জন বা 5 জন অপারেটরের ক্ষেত্রে একজন হেল্পার দেওয়া হবে। এটা কিন্তু আমরা যখন আসলে শুরুর দিকে দেখতাম, তখন প্রতিটা অপারেটরের সাথে একজন করে হেল্পার ছিল। সো আমরাও নিজেদের এফিসিয়েন্সিকে নিয়ে আসছি, এবং সময়ের সাথে অটোমেশন আরো বেশি ভাবে আসবে। সো প্রাইস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তা নয়, ইন্ডাস্ট্রিকে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে, ইন্ডাস্ট্রি এফিসিয়েন্সির মধ্যে দিয়েই বেড়ে উঠবে। কিন্তু এটা অনেক বড় একটা মার্কেট, আমরা শুধুই ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করি। যদিও বলা হয় আমরা দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, কিন্তু চায়নার মার্কেট শেয়ার অনেক 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 বড়। সো আমরা যদি আসলে তার কিছুটা অংশ ধরে নিতে পারি, সেটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি হবে। সো আশা করি আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারবো। স্যার খুব সুন্দর কিছু পজিটিভ, আমি এখানে নেগেটিভলি দেখতেই পারি। জি স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, যে আমাদের আসলে যে ভ্যালু এডেড প্রোডাক্ট গুলো সম্পর্কে একটু জানবো স্যার, যে বাংলাদেশের সেক্টর আসলে ভ্যালু এডেড প্রোডাক্টের দিকে কি আমাদের অগ্রগতিটা আসলে কোন দিকে, এবং আসলে এটার প্রসেসিং বা এটাকে যদি স্ট্যাবিলাইজ করতে হয় তাহলে আসলে আমাদের কি কি প্রসেসে আগানো উচিত এখন বর্তমানে? রুবায়েত, আমি আপনার শেষ দিকের কথাটা শুনতে পাইনি, আপনি যদি আবার বলেন। স্যার, আমি জানতে চাচ্ছি ভ্যালু এডেড প্রোডাক্ট গুলো সম্পর্কে, যে ভ্যালু এডেড যে প্রোডাক্ট গুলো আছে টেক্সটাইলের, এই প্রোডাক্ট গুলোর আসলে অগ্রগতি করতে হলে বাংলাদেশ টেক্সটাইলের আসলে কি কি প্রসেসিং গুলো ধরা উচিত, এবং এটার প্রসেসিং এর দিক থেকে আমরা আসলে কতটুকু প্রোগ্রেস করেছি বাংলাদেশ সেক্টরে ভ্যালু এডেড প্রোডাক্টে? এখানে আমার কাছে যেটা মনে হয়, ভ্যালু এডেড প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত অনেক বেশি মাত্রায় স্পোর্টস ওয়্যার তৈরি হয় না, আমাদের অনেক বেশি মাত্রায় আউটার ওয়্যার তৈরি হয় না, যেগুলো খুবই ভ্যালু এডেড প্রোডাক্ট। লেডিস ফ্যাশন মার্কেটের জন্য আমরা অনেক বেশি যে কাজ করছি তা নয়। তো এখানে যেমন আমাদের প্রোডাকশন ক্যাপাবিলিটির সক্ষমতার অভাব রয়েছে, অ্যাট দি সেম টাইম আমাদের মার্চেন্ডাইজিং জ্ঞানের, মার্চেন্ডাইজিং ক্যাপাবিলিটির অভাব রয়েছে। আমরা এখন পর্যন্ত ফার্স্ট জেনারেশন মার্চেন্ডাইজার্স কাজ করছে,
আমাদের মার্চেন্ডাইজিং এর জন্য খুব বেশি উচ্চ মাত্রায় শিক্ষা গ্রহণের সুযোগ কম। আমাদের ইটস completely an international marketing. So you have to understand the requirement of an European lady. You have to understand how this American gentleman tells you something. সে হয়তো বলতে বলতে একটা গালিও দিচ্ছে, কিন্তু সেই গালিটা আসলে গালি না, এটা বোঝবারও প্রয়োজন আছে। সে হয়তো একটা ডিজাইনকে একরকম ভাবে একটা ডিজাইনার প্রকাশ করছে, আমাদের ডিজাইনাররা সেটা বুঝে নেওয়ার একটা ব্যাপার আছে। সো সেই জায়গাটাতে আমরা এখন পর্যন্ত আসলে পৌঁছাতে পারিনি। আমাদের দেশে অল্প কিছু কোম্পানি এখন পর্যন্ত ডিজাইন স্টুডিও নিয়ে কাজ করছে। এই প্রক্রিয়াতে আমাদেরকে আসলে অনেক বেশি শক্ত মাত্রায় যেতে হবে। আমাদের R&D অনেক দুর্বল। আমরা যেটা বলবো, আমরা প্রায় অথবা অলমোস্ট প্রত্যেকটা কোম্পানি কাস্টমার একটা কিছু এনে দিচ্ছে, সেই জিনিসটাকে আমরা ফলো করে তৈরি করছি। আমরা তাকেই বলছি আমরা R&D is not that. R&D is rather innovating something and offering it to the customer and tell them this is the product, this is the color, this is the design which is we are expecting next summer, it will go. So ওই জায়গাটা থেকে আমরা আসলে পৌঁছতে পারছি কিনা, আমাদের ডিজাইনার দেশের সেই সক্ষমতা কি আমরা অর্জন করতে পারছি কিনা, আমরা কি এখন পর্যন্ত সেই জায়গায় গিয়েছি? যাই নাই। সো স্টিল উই আর আ কপিয়ার। কাস্টমার একটা ডিজাইন নিয়ে আসছে, একটা স্পেক নিয়ে আসছে, আমরা সেই স্পেক দেখে, ডিজাইন দেখে একটা কপি তৈরি করে বলছি দেখো এটা হয়েছে কিনা। সে বলছে হ্যাঁ হয়েছে, এটা হয় নাই, ওটা হয় নাই, 3টা কমেন্ট দিচ্ছে, and we're going for it. But otherwise, as a country, are we creating our own value? সো আমরা এখন পর্যন্ত এত বড় একটা গার্মেন্ট প্রডিউসিং কান্ট্রি হয়ে বাংলাদেশের কোনো ব্র্যান্ড ইন্টারন্যাশনালি দাঁড়ায় নাই। এটাও তো একটা আমাদের জন্য অনেক কি বলবো আমি, দুঃখের কথা। আমাদের এত বড় বড় কোম্পানি আছে, আমরা এখন পর্যন্ত ইউরোপিয়ান মার্কেটে অথবা আমেরিকান মার্কেটে একটা ব্র্যান্ড নিয়ে দাঁড়াতে পারিনি। অন্যান্য প্রোডাক্টে আপনি দেখেন, আমাদের দেশীয় প্রোডাক্ট প্রাণ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গ্লোবাল মার্কেটে ছড়িয়ে পড়েছে। সে তার আচার নিয়ে চলে গেছে, সে তার চানাচুর নিয়ে চলে গেছে। সো গ্লোবাল মার্কেটে সে কিন্তু তার দাবিদার হয়ে গেছে। সে হয়তো অনেক বড় প্লেয়ার হয়ে যায়নি আমেরিকার বুকে, কিন্তু আমেরিকার বুকে অনেক স্টেটে তার প্রোডাক্ট পাওয়া যায়। সো এই ইনিশিয়েটিভটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসলে নেওয়া হয়নি। আমি একটা রিজন হয়তো বলবো যে আমরা অনেক সহজে বাংলাদেশে বসে আমাদের ক্যাপাসিটিকে ফিল আপ করতে পারছি। তো আমরা আসলে বহির্মুখী হই নাই, আমাদের সেই সুযোগটা রয়েছে। আমরা আসলে স্যার উই হোপ দ্যাট যে আমরা এই সেক্টরটাকেও আসলে রাইজ করব, R&Dটাকে আসলে R&D হিসেবে ইউজ করব, বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী না। হয়তো বা আমাদের এখান থেকেও অনেক ভালো ভালো জিনিস ডেভেলপ হয়ে হয়তো বা আমরাই বায়ারদেরকে প্রপোজ করতে পারবো যে এই জিনিসটা উনি নিবেন কিনা। R&D অ্যাকচুয়ালি রিসার্চের জায়গাটা আমাদের আসলে ওপেন হয়ে যাবে। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে কোভিড-19 এর বর্তমান সিচুয়েশন এবং পরবর্তী সিচুয়েশন অনুযায়ী দুটো পার্সপেক্টিভে একটু আনসার চাচ্ছি স্যার আমি, যে এমপ্লয়ারদের আসলে কি কি কৌশল নেওয়া উচিত পরবর্তী কোভিড-19 পরবর্তী সিচুয়েশন, এবং এমপ্লয়ীদের আসলে কি কি মানে কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত তাদের আসলে সার্ভাইভালের জন্য। দুটো পার্সপেক্টিভে স্যার আমি আনসারটা চাচ্ছি আপনার কাছে। সামনের সময়টা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি কঠিন পরীক্ষার সময় যাবে। আমার ব্যক্তিগত অভিমত, আগামী 6 মাস হয়তো এই বছরের শেষ নাগাদ পর্যন্ত আমরা আসলে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাব। কারণ কোভিড-19 ফেজ অতিক্রম করবার সাথে সাথে সমস্ত কাস্টমার ঝাঁপিয়ে পড়ে অর্ডার করে দেবেন, সমস্ত এন্ড কাস্টমার ঝাঁপিয়ে পড়ে দোকানে গিয়ে মাল কেনা শুরু করে দেবেন। আমরা কিন্তু সেটা কেউই এক্সপেক্ট করছি না। কিন্তু প্রতিটি অর্গানাইজেশন তার অর্গানাইজেশনকে চালু রাখতে হবে, সচল রাখতে হবে। তার সাথে যে সহকর্মীরা আছেন, সহকর্মীদেরকে নিয়ে সামনের দিকে এগোতে হবে। এটা যেমন যারা অর্গানাইজেশন চালান, মালিক পক্ষ বলেন বা প্রফেশনালস বলেন, যারা অর্গানাইজেশন চালান, তাদেরকে বুঝতে হবে অ্যাট দি সেম টাইম এই অভাবটা, এই দুর্বল সময়টাকে মালিকদের পাশে বা নেতৃস্থানীয় প্রফেশনালদের পাশে শ্রমিকদেরকে বা মিড লেভেল যারা কাজ করছেন তাদেরকেও পাশে দাঁড়াতে হবে। এবং আমরা আশা করি এই সময়টা পাড়ি দেবার জন্য বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশ গভর্নমেন্ট যথেষ্ট রকম পলিসি সাপোর্ট নিয়ে এগিয়ে আসবেন। আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে ইমিডিয়েটলি সাপোর্ট করবার কথা বলেছেন,
কোভিড-19 পরবর্তী সময়ে আমরা ভাববো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইন্ডাস্ট্রির জন্য একটা কিছু ভাববেন, যাতে আগামী 6 মাস এই ইন্ডাস্ট্রিটা আসলে টিকে থাকে। কারণ আমরা জানি আমরা আবার ঘুরে দাঁড়াবো। এই বাংলাদেশের যে অদম্য শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমরা ফিরে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। কিন্তু এগিয়ে যাবার পথে আমাদের যে ঢাল তলোয়ার দরকার, সেই ঢাল তলোয়ারটা আমাদের প্রয়োজন আছে। 2021 একটি সম্ভাবনাময় বছর। 2021-এ আমরা অনেক কিছু দেখি, কিন্তু 2021 পর্যন্ত বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেন এই ইন্ডাস্ট্রির আছে কিনা, যদি না থাকে তাহলে কিভাবে তাকে সাপোর্ট করা যায়। কারণ 41 লক্ষ শ্রমিক এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত, বাংলাদেশের এন্টায়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। কারণ এই ইন্ডাস্ট্রি যদি বসে যায়, বাংলাদেশের ব্যাংকগুলো বসে যাবে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে অনেকগুলো ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিজ আছে, তারা বসে যাবে এবং অপূরণীয় একটা ক্ষতি হবে। আমরা অবশ্যই সেই পরিস্থিতি কেউ চাই না। তাহলে সামগ্রিকভাবে দেশ হিসেবে আমাদেরকে এটা ফেস করতে হবে। কিন্তু আমরা মনে করি সামনের দিনে আমরা আসলে অনেক ভালো কিছু করব এবং বিশ্বে একটা ভাবনা ভীষণভাবে এসেছে, চায়না ইজ নট দি অনলি ম্যানুফ্যাকচারার ফর আস, সো পিপল আর গোয়িং ফর অল্টারনেটিভ প্রডিউসার্স। এটা শুধু গার্মেন্টস এর ক্ষেত্রে নয়, আইফোনও ভাবছে আমরা চায়নাতেই শুধু প্রডিউস করবো, তা নয়, আমরা আর কোথাও করতে পারি। তো আমাদের জন্য আসলে অনেকগুলো ইন্ডাস্ট্রির দরজা সামনের দিকে খুলে যাবে। আমরা একটি দেশ হিসেবে, একটি জাতি হিসেবে এই অপরচুনিটিকে কিভাবে কাজে লাগাতে পারি, তার উপরে ডিপেন্ড করবে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি। স্যার, কিছু ক্রিটিক্যাল বিষয় আসলে আপনার কাছে জানলাম, যেটা অনেক তথ্যবহুল ছিল, এবং যে জায়গাগুলো দিয়ে আসলে আমার মনে হয় এই লাইভটি যখন ওনারদের কমিউনিটি দেখবে বা একজন এমপ্লয়ির কমিউনিটি দেখবে, তখন আসলে তাদের অ্যাটলিস্ট 1% হলেও আমার মনে হয় উপকার হবে যে এই কথাগুলো শুনে। আমি একটু স্যার, আমরা লাইভের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আপনার কিছু ওয়েল উইশার কমেন্ট করেছেন, আমরা কমেন্টগুলো একটু দেখব। প্রথমেই কমেন্ট করেছেন হাসিবুল ইসলাম, আই এম হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ অনারেবল স্যার। এবং তোফায়েল আহমেদ, উনি কমেন্ট করেছেন ওয়াচিং মাই রিয়েল হিরো। আরেকজন কমেন্ট করেছেন শাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম, আপনাকে সালাম জানিয়েছেন স্যার। এবং একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি আমরা। রিয়াদ আহমেদ কমেন্ট, আপনাকে আবারও সালাম জানিয়েছেন। ইনজামাম পাভেল একটি প্রশ্ন করেছেন আপনার কাছে যে স্যার, জার্মান যে ট্রেড ইউনিয়ন আছে, আমাদের কি আদৌ এরকম ট্রেড ইউনিয়ন আছে কিনা, বা আমাদের যদি না থেকে থাকে তাহলে কেন নেই? মানে ওনার কোশ্চেনটা হচ্ছে, আই উড লাইক টু আস্ক স্যার, লাইক জার্মান আর ট্রেড ইউনিয়ন, ওয়াই উই ডোন্ট হ্যাভ এনি অফ দ্যাট। যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ে উনি প্রশ্নটা করেছেন। আমাকেও অনেক ভেবেই আসলে কথাটার জবাব দিতে হবে। আমি আপনাদেরকে প্রথমে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে একটা কথা বলবো। বাংলাদেশে আমাদের যারা আমাদের পেছনের দিনের ইতিহাসগুলো আমরা জানি ট্রেড ইউনিয়নের, সেই এক্সপেরিয়েন্স খুব একটা সুখকর নয়। এটা হচ্ছে প্রথম বক্তব্য আমার। দ্বিতীয় বক্তব্য, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানছেন প্রায় 2 কোটি লোক আমেরিকাতে চাকরি হারিয়েছেন। আপনারা কি কোথাও দেখেছেন তারা রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে গেছে? আপনারা কি কোথাও দেখেছেন তারা তাদের দাবি দাওয়া নিয়ে একের পর এক সংঘর্ষে মেতে উঠেছেন? তাদের দেশে ট্রেড ইউনিয়ন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে আছে। শুধু একটা এয়ারলাইনের কথা বলতে চাই, তারা 30,000 কর্মীকে ছাঁটাই করেছে। তো প্রত্যেকটা ছাঁটাই প্রক্রিয়াতে সময়ে একটা অর্গানাইজেশন বলেন, একটা দেশ বলেন, এটা ছাঁটাই হতে পারে, এটা একটা প্রশাসনিক ব্যবস্থা হতে পারে। সেই জায়গাতে যদি আসলে ট্রেড ইউনিয়ন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেটা সব সময় অর্গানাইজেশনের জন্য একটি সহযোগী অঙ্গ। কিন্তু আমাদের দেশে আমরা যেটা সবসময় দেখেছি, ট্রেড ইউনিয়ন সবসময় পলিটিসাইজড হয়েছে। এই পলিটিক্যাল এঙ্গেজমেন্ট ট্রেড ইউনিয়নকে ভুল পথে পরিচালিত করেছে। আমরা আমাদের যখন ফ্যাক্টরিগুলো চালাচ্ছি বা চালিয়েছি, আমরা সবসময় প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওয়ার্কার্স পার্টিসিপেটরি কমিটি নিয়ে কাজ করছি, এবং সেই ওয়ার্কার্স পার্টিসিপেটরি কমিটি একটি ইলেক্টেড বডি। তাহলে আমরা আসলে একটা সেমাই ট্রেড ইউনিয়নের মধ্যে অলরেডি উই আর অপারেটিং, কিন্তু দি ইস্যু ইজ কন্ট্রোলড। এখানে আমরা পলিটিক্সকে ঢুকতে দেই না,
আমরা এখানে তাদেরকে পলিটিসাইজড হতে দিই না। আপনারা তো অবশ্যই জানেন যে আজকের দিনের কমপ্লায়েন্সের কারণে আমরা যেই কোনো রকম পদক্ষেপ শ্রমিকের বিরুদ্ধে হোক, প্রশাসনিক হোক, যখনই আমরা যে কোনো পদক্ষেপ নিচ্ছি আমরা কিন্তু আইনের মধ্যে দিয়েই যাচ্ছি। এই যে মাঝখানে বেশ কিছু অর্গানাইজেশন লে অফ করেছে, প্রত্যেকে কিন্তু আইনের মধ্যে দিয়েই লে অফ করেছেন। তারা তাদের পরিস্থিতি ব্যাখ্যা করে তারা বলেছেন যে আগামী এতদিন আমাদের অর্গানাইজেশন লে অফ থাকবে, তারপরে আবার আমরা চালু করব, আবার আপনারা ফিরে আসবেন। কিন্তু একটা অর্গানাইজেশন যখন আসলে তার নিজস্ব উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেবেন, সেইটাকে বিরোধী শক্তি হিসেবে কোনো কিছুকে দাঁড় করানো সেই অর্গানাইজেশনের জন্য কাম্য নয়, কারো জন্যই কাম্য নয়। এ কারণেই আসলে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন স্বাগত হয় নাই। অ্যাজ আই সেড, দি মেজর রিজন ইজ আওয়ার পাস্ট এক্সপেরিয়েন্স। আমাদের আজমগীর মতো একটি বড় জুট মিল ছিল যেখানে ট্রেড ইউনিয়ন ছিল, আমাদের চিটাগং স্টিল মিল ছিল যেখানে ট্রেড ইউনিয়ন ছিল। এই অর্গানাইজেশনগুলো আমি কিন্তু হারিয়েছি। আমরা কেন হারিয়েছি আপনারা যদি পেছনের ইতিহাস কেউ দেখতে চান দেখতে পারবেন, এবং সেটা কখনোই সুখকর নয়। তো সেই কারণেই আসলে বাংলাদেশে যখন পরবর্তীতে গার্মেন্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, গার্মেন্টের ওনাররা কিংবা বিজিএবিএ তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন যেখানে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্ত আইনকে তারা সম্মান করেছেন, কিন্তু ট্রেড ইউনিয়নকে সরাসরি ভাবে সম্পৃক্ত করা হয়। স্যার ধন্যবাদ। আমি আশা করব ইনজামাম পাভেল উনি ওনার আনসারটা খুবই ক্ল্যারিফাইড ভাবে পেয়েছেন যে আসলে ট্রেড ইউনিয়নের কি কি প্রবলেম গুলো আমরা ফেস করে এসেছি, এবং ভবিষ্যতে যদি ট্রেড ইউনিয়ন হয় তাহলে আসলে কি হবে ফিউচারিস্টিক্যালি আমরা আসলে এটা জানি না, বাট পাস্টে আসলে আমাদের অভিজ্ঞতাগুলো খুবই খারাপ। তো আমি স্যার একটু আপনার কাছে আমরা একেবারে শেষ পর্যায়ে আমি আপনার কাছে আমাদের টেক্সটাইল ব্লগার্স বাংলাদেশের অডিয়েন্স এবং টেক্সটাইল ব্লগার্স বাংলাদেশ সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে। একটি খুব ভালো উদ্যোগ।